অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মানে একটু ফটফট ফটফট ছটফট করে। বাজে অসহিষ্ণু পরিবেশ রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে, সেটার একটা সলিউশন সারা বাংলাদেশের মানুষ খুঁজছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটার প্রশংসা সবাই করছে। তখন এনসিপি, আপনার আজকে এনসিপির যে মুখপাত্র আছে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর আসলে পরিণতি কি হবে? ওই যে হঠাৎ করে একটু মিডিয়া ফোকাস লাইট। আমি তো বলবো 3 চিয়ার্স ফর জামাত, জামাতে ইসলামী। শেষ পর্যন্ত জামাতে ইসলামীর ইচ্ছা বলি, পরামর্শ বলি এবং আগ্রহ, সেটাই কি পূর্ণ হলো কিনা, এবং সেটা বিএনপির তারেক রহমানের হাত দিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান বৈঠক করেছেন, বিএনপি সন্তুষ্ট, ঐতিহাসিক বৈঠক, সব ঠিক আছে। লন্ডনে ইউনূস তারেক বৈঠক মানতে পারছে না এনসিপি। তারা এর আগে ওইভাবে বিরোধিতা না করলেও এখন বিরোধিতা শুরু করেছে, এবং অনিবার্যভাবে এনসিপির বিরোধিতাটা দিন দিন আরও স্পষ্ট হবে। এবং এই বিরোধিতার মধ্য দিয়ে অলরেডি সবার আগে ফর্মাল স্টেটমেন্ট দিয়ে ইউনূস তারেক বৈঠককে প্রশ্নবিদ্ধ করেছেন চরমোনাই। যে 5 আগস্টের পর শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এক অভাবনীয় ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা কোনো একদিন বাংলাদেশের ইতিহাসে আলোচিত হবে, এবং যারা গণতন্ত্র নিয়ে কাজ করতে চান কোনো একদিন বাংলাদেশে যা হয়েছে গভীর গবেষণা করলে এটাও বেরিয়ে আসবে। সেটা হচ্ছে নির্বাচন চাওয়াটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ক্রিমিনালাইজ করা হচ্ছে। মানে আমরা বলছি মুখে এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু কেউ নির্বাচনের কথা বললে তিনি অপরাধ করেছেন, তিনি অপরাধী। শুধু তাই না, তাকে ভয়ঙ্কর ট্যাগ, বিএনপির দালাল, বিএনপি নির্বাচন চায়, আওয়ামী লীগের নির্বাচনের কথা বলছে, আওয়ামী লীগের দালাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। দেশে যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে, একজন আরেকজনকে নিয়ে বিপক্ষ মন্তব্য করা, বিভিন্নভাবে যখন উত্তেজনা পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা একটু ধারাবাহিকভাবে ভিডিওটা একটু দেখে আসি। আমি তো বলবো 3 চিয়ার্স ফর জামাত, জামাতে ইসলামী। শেষ পর্যন্ত জামাতে ইসলামীর ইচ্ছা বলি, পরামর্শ বলি এবং আগ্রহ, সেটাই কি পূর্ণ হলো কিনা, এবং সেটা বিএনপির তারেক রহমানের হাত দিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান বৈঠক করেছেন, বিএনপি সন্তুষ্ট, ঐতিহাসিক বৈঠক, সব ঠিক আছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, এবং দেখা করার পর তিনি বলেছিলেন যে ইলেকশনটা রমজানের আগে হলে ভালো হয়। এখন যে কথাবার্তা চলছে যে ডক্টর ইউনূস এবং তারেক রহমান ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, 1 মাস গড়ায়নি, খুব স্ট্রং অবস্থান থেকে তিনি স্যাক্রিফাইস করেছেন, ফিরে এসছেন যে নির্বাচন এবার ফেব্রুয়ারিতে হলেও তার দল স্বাগত জানাচ্ছে। তিনি প্রস্তাব করেছেন যে ইলেকশন ফেব্রুয়ারি। ডক্টর ইউনূস শর্ত সাপেক্ষে, ঠিক আছে, আমরা শর্তটা ওভারলুকই করলাম, কিন্তু আপনাদের মনে আছে না, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী দেশ পরিচালনা এবং 5 আগস্ট এই অভ্যুত্থান সবকিছুতে একটা বড় ভূমিকা আছে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি কোনো কনসার্ন দিয়েছে বা সেনাবাহিনী একমত আছে, আমাদের ধরে নিতে হবে। তো আর যদি তা না হয়ে থাকে, তাহলে সেনাপ্রধান 5 আগস্টের পরেই, সেপ্টেম্বর নাগাদ, গত সেপ্টেম্বরে তিনি ইন্টারন্যাশনাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে পিতে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, এবং এই 18 মাসের মধ্যে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্ব পালনে সক্ষম, প্রস্তুত আছেন। এরপর তিনি রিপিট করেছেন, তিনি রিপিটেশনলি মে মাসে এসে বলেছেন, মে 21 তারিখ, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। বিএনপি এবং তারেক রহমান সে জায়গায় ছিল, তবে ডক্টর ইউনূস গিয়েছেন রাষ্ট্রীয় সফরে, বলা হচ্ছে আপনার লন্ডনে। সেই লন্ডন সফরে গিয়ে মুদ্রা কথা যেটা হয়েছে, মেইনলি ফোকাস দেখার, সেটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক। এবং এটাই হয়েছে যা লাভের লাভ জাতির জন্য। যদি বলি যে কিছু হলেও যদি শান্ত হয়, এটাই একমাত্র, আর তো কিছু হয়নি, রাষ্ট্রের আর কোনো উপকার কিছু হয়নি। দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক পর্যায়ে কোনো যোগাযোগ, মিটিং কিছু নাই। সেইখানে এসে এই ফেব্রুয়ারি বলছে। সেনাপ্রধান যে ডিসেম্বরের কথা বললেন, সেনাবাহিনীর শক্ত অবস্থানের কথা বললেন, তাহলে সেটা এখন কোথায় যাচ্ছে? আর অন্যান্য রাজনৈতিক দল, জামাত আমরা ধরে নিলাম রাজি, আর এর বাইরে অন্যান্য রাজনৈতিক দল, এনসিপি বা এখন কি করবে? এনসিপি তো গদি ছাড়তে চায় না, এনসিপি তো গদিতে আছে, তারা তো এখন গদি ছাড়তে চায় না। তারা সব দিক দিয়ে এখন মোটামুটি সরকারি দল, তারা তো গদি ছাড়তে চায় না। তাদের মহাসচিব, সেক্রেটারি জেনারেলের মধ্যে বলে দিয়েছে যে একটা দলের ইচ্ছা এমন হবে না, হতে পারে না। এবার বলেন যাবেন কোথায়? মুসিবতটা কোথায়? মুসিবতটা হচ্ছে
যে এই ইলেকশনের জন্য যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে, সংস্কার, বিচার, এই দুইটাই চলমান দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা চাইলে ডিসেম্বরে শেষ করা পসিবল না। এরপরে ঐকমত্য কিসের জন্য? জুলাই সনদের জন্য। সেই জুলাই সনদ আদায় করা, তারেক রহমানকে রাজি করানোটা একটা মেইন এজেন্ডা ছিল কিনা, এবং তারেক রহমান সেখানে অলরেডি রাজি হয়ে গেছেন কিনা। জুলাই সনদ বাস্তবায়ন হলে আওয়ামী লীগের 12টা আরো বাজবে, এমনিতে তো 12টা বেজে আছে, তখন 14টা বাজবে, বাজানো সম্ভব। এটা বিএনপিও যদি চায়, সরকারি দল, সরকারও যদি চায়। তো এই জায়গায় ঐকমত্য হয়েছে কিনা, তো এগুলো যদি হয়ে থাকে, সেটার জন্য যেটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আমাদেরকে তথ্য দিচ্ছেন, যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিংটা হয়েছে, এই মিটিংটা শুধু যে 2 ঘন্টার মিটিং হয়েছে, শুক্রবার দিন বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে 4টা, নট দ্যাট, এর আগের দিন তারেক রহমান ডক্টর ইউনূসের এখানে যে রিসিভ করেছেন খলিলুর রহমান, নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ, তিনি বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন, এবং যা যা করা লাগে, যা যা আলাপ আলোচনা, যেগুলো ঐকমত্য হওয়ার গ্রাউন্ড ওয়ার্ক তার আগের দিন শেষ হয়েছে। এটা রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের চ্যানেলগুলোতেই কথা বলছেন, আপনারা ইন্টারভিউতে দেখে নেবেন, পূর্ণিয়ার খোঁজে দেখে নেবেন। তো এই যদি হয়ে থাকে, তাহলে আলটিমেটলি ফলাফল কি হয়েছে, এই মিটিং এর ফলাফল তারা স্পষ্টত শক্তিশালীভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা এখনো ডিক্লেয়ার করেনি। তো অনেকেই বলছেন যে তাহলে বিএনপি কেন এখনই এতটা সন্তুষ্ট? তারা কি একেবারে অফ দ্য রেকর্ড বা আগের দিন যে আলোচনা হয়েছে খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমানের, সেখানে কি সিগন্যাল দেওয়া হয়েছে, ঠিক আছে আমরা ফেব্রুয়ারিতে ছেড়ে দিব, আমাদেরকে এই দাও, জুলাই সনদে সহযোগিতা করো, আর এরপরে আমরা যে চলে যাওয়ার পরে আমাদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না, আমরা যা যা করেছি এই আইন কারণ এই সেই জুলাই সনদ করছি, এবং এইসব বিষয়ে আমাদেরটা আমাদের মতো থাকবে। আর এই 5ই আগস্টের কিছু দুষ্ট লোক বলে না, পুলিশ হত্যা হ্যান এইসব কোনো কিছু ঘাটাঘাটি করা যাবে না, এমন কিছু কি আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া। লন্ডনে ইউনূস তারক বৈঠক মানতে পারছে না এনসিপি। তারা এর আগে ওইভাবে বিরোধিতা না করলেও এখন বিরোধিতা শুরু করেছে, এবং অনিবার্যভাবে এনসিপির বিরোধিতাটা দিন দিন আরো স্পষ্ট হবে। এবং এই বিরোধিতার মধ্য দিয়ে অলরেডি সবার আগে ফর্মাল স্টেটমেন্ট দিয়ে ইউনূস তারেক বৈঠককে প্রশ্নবিদ্ধ করেছেন চরমোনাই, যে বৈঠক কেন, এটা তো সব রাজনৈতিক দলকে সমান গুরুত্ব দেওয়া হলো না। মানে মনে হয় যেন এই দুইজনই অল ইন অল সবকিছু ঠিক করবে তারা। দর্শক, বৈঠকে রোজার আগে নির্বাচনের মোটামুটি একটা আশ্বাস দেওয়া হয়েছে, যদিও বিএনপি অপপ্রচার করছে যে রোজার আগে নির্বাচনের তারিখ হয়েছে। না, রোজার আগে নির্বাচনের কোনো সিদ্ধান্ত ফাইনাল হয়নি, শর্ত সাপেক্ষে বলা হয়েছে সংস্কার বিচার হলে, সব পরিস্থিতি সম্পন্ন হলে করা যেতে পারে। এটা কোনো নির্দিষ্ট তারিখ বা ঐক্যমতে পৌঁছানো নয়। কিন্তু বিএনপি বলছে ঐক্যমতে, বিএনপির পেজে দেখেন যে মনে হয় যেন তফসিল ঘোষণা করে দিয়েছে এরকম। এখন এনসিপির বিরোধিতার মধ্য দিয়ে কার্যত ইউনূস তারেক বৈঠকের ফলাফল অকার্যকর হতে শুরু করেছে। কারণ এটা একটা সহজ হিসাব, এনসিপিকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। এনসিপি নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু এনসিপির যে ছেলেরা এনসিপি করে, নাহিদ, হাসনাত, শারজিজ, এদের যে অসামান্য অবদান, আখতার, এটাকে আপনি ছোট করলে আপনি বেঈমান। ওদের উছিলায় আজকে আপনারা সিন্নি খাচ্ছেন, ওদের উছিলায়, ওদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো দর্শক, এই জন্য এনসিপির পলিটিক্যাল বিরোধিতা আপনি করলেও এই তারুণ্যের প্ল্যাটফর্ম এনসিপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারবে না। এই এনসিপি কি বলছে দেখেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং, দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা, শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়ক এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারির এই প্রশ্ন যথেষ্ট ভ্যালিড, কারণ আজকে ইউনূস উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, তারেক রহমান আজকে লন্ডনে ঘুরে বেড়াতে পারছে স্বাধীনভাবে, প্রোটোকল পাচ্ছে। হাসিনা তো লন্ডন থেকে ধরে আনারও চেষ্টা করছিলেন, কিন্তু এটা পসিবল ছিল না। তারেক রহমান আজকে মামলা মুক্ত, স্বাধীন, খালেদা জি আজকে স্বাধীন। এটা হয়েছে 24-এর গণবিপ্লবের ফলে। অতএব সেই বিপ্লবটা হয়েছে বাংলাদেশে, সেটা লন্ডনে না। সেই শহীদদের মাটিতে মিটিং না করে লন্ডনে মিটিং কেন করতে হবে? এটা অবশ্যই আপত্তিকর, কোনো সন্দেহ নেই। এই আপত্তিটা নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপির ওভারঅল কনসেপ্ট এটাই, তিনি এখন করলেন। কিন্তু চরমোনাই আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান এই বৈঠকের একদিন আগে গণমাধ্যমে বিবৃতি দিয়ে এই আপত্তির কথা জানিয়েছিল। সরাসরি নিষেধ না, যা সেটা ঠিক হচ্ছে না, এরকম একটা কথা বলেছিল। বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাইট, এখন তারেক রহমানকে যদি বৈঠক করতে হয়, তিনি দেশে এসে ঢাকায় বসে বৈঠক করেন, লন্ডনে বৈঠক করতে হবে কেন? লন্ডনে বৈঠক কেন, বা কেন তারেক রহমান দেশে আসছেন না, এর উত্তর কি? তো এই প্রশ্নটা সিরিয়াসলি ভ্যালিড। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে
বৈঠক শেষ শুক্রবার 13 জুন এক সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। এটি এনসিপির কথা। অতএব এই বৈঠক মানতে পারছে না এনসিপি, আর এনসিপি না মানলে সেই বৈঠকের ফলাফল অকার্যকর হবে, এটা অনিবার্য। আমি মনে হয় প্রথম বলেছি যে এই বৈঠক ব্যর্থ হয়েছে। এই বৈঠক যে ব্যর্থ হয়েছে এটা দৃশ্যমান হতে শুরু করেছে কয়েক ঘন্টা পরে এই নাসিরুদ্দিন পাটোয়ারি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে। এনসিপির নেতা বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। দেশবাসী শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। মানে এই বৈঠক তারা মানে না, এই বৈঠকের ফলাফল তারা মানে না, এই বৈঠকের সিদ্ধান্ত তারা মানে না, আর তা না মানলে সেটা ব্যর্থ। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। ক্লিয়ার কথা। তাহলে বিএনপি এখন বিদেশিদের এনগেজ কেন করছে? বিদেশের বসে সমাধান কেন করতে হবে? কেন তারেক রহমান দেশে আসতে পারছে না? এই জায়গাটাই তো বিএনপি ধরা। নাসিরুদ্দিন বলেন, 90 সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন, আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে, কোনো একক দলের সুবিধার জন্য নয়। এখন এই তারেক রহমানের সাথে বৈঠকের ধরন দেখে মনে হয় যে বাংলাদেশে দল একটাই, ইউনূস হচ্ছে বাংলাদেশের রাজা, তারেক রহমান হচ্ছে পৃথিবীর রাজা, এরকম একটা ভাবনা। এটা কোনো গণতন্ত্রের লক্ষণ নয় এভাবে বৈঠক করাটা। আমরা এটা আগে থেকেই বলে আসছি। নাসিরুদ্দিন পাটোয়ারি এখন বলছেন, এনসিপি এখন বলছে। এবং এই যে সংস্কারের যে কথা, সংস্কার ওই নির্বাচনের পর পার্লামেন্টের সংস্কার, ওই সংস্কারের কথা কিন্তু এনসিপি বলে না। সংস্কার হতে হবে নির্বাচনের আগে, একবারে সাফ কথা তাদের। তিনি জানান, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ব্যর্থ হয়, তাহলে এনসিপির দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা এনসিপির সাথে থাকবো, বিশেষ করে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এই জায়গাটা যদি সরকার না পারে, নতুন সংবিধানের আগে কোনো নির্বাচন না, তাহলে ওই যে আমি বলি না যে এপ্রিলে নির্বাচন আর ফেব্রুয়ারিতে নির্বাচন, ওগুলো ফাও কথা। নতুন সংবিধান ছাড়া নির্বাচনই এরা মানবে না। আর এনসিপি কে বাদ দিয়ে নির্বাচন, ওটা কোনো নির্বাচনই না, ওই নির্বাচন হতেই পারবে না। আর একটা গণঅভ্যুত্থান করবে ওরা, এবং সেখানে এই সংবিধান বাতিলের দাবিতে যদি কোনো গণবিপ্লবের ডাক দেয়, ইসলামপন্থীরা সাড়া দিবে। তাহলে তিনি আরো বলেন, শুধু রাজা বা রানী বদল হলেই চলে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। এখন কি মনে করেন যে ইউনূস এদের এই অনুভূতি, এদের এই সিদ্ধান্ত, এগুলোকে একদম ওভারলুক করে বিএনপির কথা মতো ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিতে পারবে? ইজ ইট পসিবল? না। নতুন সংবিধান প্রণয়ন বা আরো যেসব কথা বলা হচ্ছে, এগুলো ফেব্রুয়ারির মধ্যে সম্ভব হবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, শহীদদের আত্মত্যাগ ও আহতদের কষ্টের মূল্যায়ন দিতে হবে, গ্রামের মানুষের কাছে যেতে হবে, জানতে হবে তারা কি চায়। জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে, তাহলে বিচার ও সংস্কারের প্রক্রিয়া তারা সক্রিয় হবে। বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নে নাসিরুদ্দিন বলেন, বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো এখন রোজার আগে সময়সীমা এসে পৌঁছেছে, কিন্তু তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধানে কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। এনসিপির নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে। 5 আগস্টের পর শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এক অভাবনীয় ঘটনা ঘটেছে বাংলাদেশে। এটা কোনো একদিন বাংলাদেশের ইতিহাসে আলোচিত হবে, এবং যারা গণতন্ত্র নিয়ে কাজ করতে চান, কোনো একদিন বাংলাদেশে যা হয়েছে গভীর গবেষণা করলে এটাও বেরিয়ে আসবে। সেটা হচ্ছে নির্বাচন চাওয়াটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ক্রিমিনালাইজ করা হচ্ছে। মানে আমরা বলছি মুখে এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু কেউ নির্বাচনের কথা বললে তিনি অপরাধ করেছেন, তিনি অপরাধী। শুধু তাই না, তাকে ভয়ঙ্কর ট্যাগ, বিএনপির দালাল, বিএনপি নির্বাচন চায়, আওয়ামী লীগের নির্বাচনের কথা বলছে, আওয়ামী লীগের দালাল। কিন্তু যেই দালাল বলাটা ইভেন কচু খেতি বলা হচ্ছে, মানে ডিজিএফআই এর অফিসকে ইন্ডিকেট করে, কারণ সেনাপ্রধান নির্বাচন চান দ্রুত। সবকিছু ছাপিয়ে যে ট্যাগটা বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে খারাপ, সেটা সবচেয়ে বেশি দেওয়া হয়েছে ভারতের দালাল। ইয়াস, ভারত তার বিভিন্ন ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনের কথা বলেছে, নির্বাচিত সরকারের সাথে তার সুসম্পর্ক তৈরি হবে বলেছে, এবং তারা অবশ্য একটা কথা যোগ করেছে যেটা বাংলাদেশে অন্তত আমরা ওভাবে কখনো বলিনি, ইনক্লুসিভ। মানে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। যাই হোক, ভারত নির্বাচন চায়, সুতরাং ভারত যেহেতু নির্বাচন চায়, এই দেশে যে নির্বাচন চায় সে ভারতের পারপাস সার্ভ করে, সে ভারতের এজেন্ডা সার্ভ করে, সে ভারতের দালাল। খুব সহজ অঙ্ক, অঙ্কটা মোটেও কঠিন না। ওই যে রবীন্দ্রনাথে দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, ছাগল রবীন্দ্রনাথ। গরু ঘাস খায়, আমরা গরু খাই, আমরা ঘাস খাই, এসব ছোটবেলা ফান করতাম, খানিকটা ওরকমই লাগে। যাই হোক, দেয়ার ইজ এ ফ্যাক্টরি, এই ধরনের গুজব, এই ধরনের ট্যাগ দেওয়ার, কাকে কাকে দেওয়া যাবে, কেন যাবে, সেখানে আবার অনেকে সেই ফ্যাক্টরি থেকে সেই প্রডিউসড জিনিসটা এনে সমানে ব্যবহার করেছেন। তার মানে যাই হোক, আমরা এখন যে জায়গাটায় আসছি, এই প্রশ্নটা করতে চাই, এটা নিয়ে আলোচনা করতে চাই।
তার মানে বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সব ঠিকঠাক থাকলে, এটা তো ভারতের ষড়যন্ত্রের নির্বাচন নিশ্চয়ই। কারণ ভারত ষড়যন্ত্র করে নির্বাচন করাতে চায়, বিএনপির সাথে তার ডিল হয়েছে, বিএনপি ক্ষমতায় এসে দেশকে আবার ভারতের কাছে বেচে দিবে, শেখ হাসিনা যেমন দিয়েছিল, বা পারলে আরো বেশি দিবে, তাই তো? এবং একজন সেনা প্রধান আছেন যিনিও মারাত্মক ভারতের দালাল, তারা মিলে দেশটাকে বেচার বন্দোবস্ত করছেন, তাই তো? তাহলে এই ষড়যন্ত্রের নির্বাচন কি দেশপ্রেমিকদের, সোকল দেশপ্রেমিকদের ঠেকানোর চেষ্টা করা উচিত না? কি বলবো আমরা? এই আলাপ তো করতে হবে। এই নির্বাচন কোনোভাবেই তাদের হতে দেওয়া উচিত না, এরকম একটা স্ট্যান্স তো নেওয়া দরকার আসলে। আমরা খেয়াল করি, ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বিএনপি, এটা ফেব্রুয়ারিতে গেল। ধরলাম ডিসেম্বরে নির্বাচন বিএনপি চেয়েছে, সেনাপ্রধান চেয়েছে, ভারতও তাই চেয়েছে। এখন এমন কিছু কি ঘটলো যে এটা জানুয়ারির শেষ হয়ে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে, মানে 1 থেকে 1 মাস সময় যদি বেশি হয়, সেই নির্বাচনের মধ্যে কি আমরা এমন কিছু করে ফেলতে পারবো যে ভারতের ষড়যন্ত্র ঠেকিয়ে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হয়ে যেতে পারবো? নাকি এই আহ্বান তো জানানো হয়েছিল যে 5 বছর ডক্টর ইউনূসকে রাখতে হবে, একটা জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছিল, এবং সেটার মাধ্যমেই ভারতের আধিপত্যবাদ চিরকালের মতো শেষ করে তারপর বাংলাদেশে নির্বাচন হবে। তো 1 মাসের মধ্যে কি হবে আসলে? ইভেন এপ্রিলেও যদি নির্বাচন হতো, 3 মাসে ভারতের আধিপত্য ঠেকাতে আমরা কি করতে পারতাম? বা জুন সর্বশেষ সীমা প্রধান উপদেষ্টার বলা, কি করতে পারতাম এর পরের 6 মাসে? না, 5 বছর থাকতে হতো, এবং বলা হচ্ছিল 5 বছরই রাখতে হবে, না হয় ভারতের আধিপত্যবাদ ঠেকানো যাবে না। তো এখন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাচ্ছে ধারণা করা যায়, আমি আগের এটা রিয়াকশনে বলেছি যে কিছু ফর্মাল কথাবার্তা আছে, যদি কিন্তু আছে সংস্কার বিচার টিচার, কিন্তু আমি মনে করি এখানে এক ধরনের কনসেনসাস হয়েছে। এটা এখন ফর্মালি এটা রাখতে হয়, কারণ প্রধান উপদেষ্টা একটা তারিখ ঘোষণা করে দিয়েছিলেন, সেখান থেকে মুহূর্তে সরে আসা যায় না। তো কি করা উচিত তাহলে? আরও উদ্ভট ন্যারেটিভ আসছে, আমি এই প্রশ্নটা জবাব দেব, তার আগে উদ্ভট ন্যারেটিভগুলো নিয়ে কথা বলি। ডিসেম্বরে ইলেকশন চেয়েও নাকি ক্রাইম হয়ে গেছে, এটাও ভারতের প্রেসক্রিপশন। আপনারা জানেন যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন এসব কথাবার্তা ছড়াচ্ছে। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া বিএনপির জন্য সবচেয়ে ভালো, কারণ বিএনপি আগে 2 বার ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতায় এসছে, সেটা সে ক্যাম্পেইনে ব্যবহার করতে পারবে। এবং ডিসেম্বর আওয়ামী লীগের মাস, আওয়ামী লীগের ন্যারেটিভ সেখানে অনেক বেশি থাকে, তাই ডিসেম্বর ঠিক না। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, আপনাদের যদি কারো আগ্রহ থাকে, গালিগালাজ তো করবেনই অনেকে, তার বাইরে যদি কারো আগ্রহ থাকে আমাকে একটু জানাবেন। মানে ফেব্রুয়ারিতে বিএনপি আগে 2 বার জিতেছে, সেটাকে তার জেতার নতুন মাস হিসাবে, তার জেতার মাস হিসাবে সে ব্যবহার করে ইলেকশনে জিতবে, আর ডিসেম্বরে হলে মানে বাংলাদেশে আগামী নির্বাচনটা কি আদতে কোনোভাবে কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ আছে যে বিএনপিকে এত মেটিকুলাস প্ল্যান করতে হবে? এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এটা কিন্তু সত্য। আমি এটা প্রায় বলি যে আমাদের কপাল খারাপ আসলে যে আমাদের সামনে অন্তত 2টো নির্বাচন, এটা তো বটেই, পরেরটাতেও বিএনপি খুবই ফেয়ার অ্যাকসেপ্টেবল নির্বাচনে জিতে যাবে। পরের বার সিট খানিকটা কমবে, কিন্তু জিতে যাবে। কুমিল্লাতে একটা কথা আছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মানে একটু ফটফট ফটফট ছটফট করে। দেখেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এনসিপির যে নেতারা বা যে ছাত্ররা, তাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে নিশ্চয়ই এই 5-7 জন মিলে এই পুরো আন্দোলন ঘটায় নাই, নেতৃত্বে ছিল। তো তারা যখন ডিবি অফিসে ছিল, স্বতন্ত্রভাবে আন্দোলনকে গতি দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তাই না? এখন দিন শেষে যখন সারা বাংলাদেশ একটা নির্বাচনের দিকে, বা যে অস্থিতিশীল পরিবেশ বা যে অসহিষ্ণু পরিবেশ রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে, সেটার একটা সলিউশন সারা বাংলাদেশের মানুষ খুঁজছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটার প্রশংসা সবাই করছে। তখন এনসিপি, আপনার আজকে এনসিপির যে মুখপাত্র আছে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর আসলে পরিণতি কি হবে? ওই যে হঠাৎ করে একটু মিডিয়া ফোকাস লাইট, বাবা জনগণ জনগণ না বইলা তোমরা ডাক দিয়া দেখো তোমার পিছনে জনগণ আসলে কারা। যে ছাত্র সমাজ তোমার পিছনে আছে, এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে, তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে, তোমাদের যে অবস্থা হয়েছে, সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ, সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইউনূস স্বীকার করুক না করুক, ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো, যারে তারে কথাবার্তা বলতেছো, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। আর এখন দিন শেষে ডক্টর ইউনূসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ, আবার গণ অভ্যুত্থান হবে, মাঠে নাইমা দেখো 2000 মানুষ পাও কিনা বইলা দিলাম আজকে লাইভে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেখেন ঘটনা কি,
বিদেশের নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। তো গণঅভ্যুত্থান কি এনসিপির দর্জন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল চড়ছিল? জনগণের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মানে কাদের আকাঙ্ক্ষার পরিবর্তে? তোমাদের কয়েকজনের। আইন প্রশাসন সবকিছু এখন পকেটে, যা খুশি বলা যায় করা যায়, মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না, চুপচাপ আছে। এগুলা একটা এনজয়েবল ক্ষমতা নাকি? একটা দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না। আপনার জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। মানে ডক্টর ইউনূস তিনি একজন প্রতারক নাকি? লন্ডনে বসে একটি রাজনৈতিক দল, তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই। বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি অথবা জামাত ইসলাম। তোমরা যদি যাইতে চাও, দুই একটা সিট যদি পাও, তাও এদের পিছনে ল্যাঞ্জা ধইরা যাইতে হবে। সেখানে দেশবাসী, হোয়াট ইজ দ্য দেশবাসী? দেশবাসী বলতে কোনটা বোঝাচ্ছ তোমরা? কথায় কথায় দেশবাসী, জনগণ, গণ অভ্যুত্থান। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। তো শহীদদের রক্তকে অবমাননা করে তোমরা যে রাজনৈতিক দল গঠন করছো, তখন কি ছাত্রদের বলছিলা যে এই আন্দোলন আমরা রাজনৈতিক দল গঠন করে আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন? যেই শহীদ পরিবারগুলো তোমরা একটা লিস্টই তৈরি করতে পারো না এখনো, কারা মরছে, কতজন আহত হইলো, তাদের চিকিৎসার খবর নাই, তাদের বাচ্চারা এতিমখানায় বড় হচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ পরিবার ভিক্ষাবৃত্তিতে নামছে, তাদের রক্তের সাথে বেইমানি করে তোমরা যে কোটি টাকার গাড়ি চড়ছো, কোটি কোটি টাকা ইনকাম করতেছো, অফিস আদালত করতেছো, এক একজনের চেহারা ইনকাম সেই লেভেলে হয়েছে, এগুলা কি শহীদদের রক্তের সাথে বেইমানি না? দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। বিদেশি আলোচনা বলতে হোয়াট? এটা কি অন্য দেশের সাথে আলোচনা হয়েছে? নাসিরউদ্দিন বলছেন 90 সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আচ্ছা, বর্তমান সরকার মানে ইউনূস সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধানের প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। আমরা তো বলি বাবা তোমরা যাও, তোমরা যে উড়তেছো এই উড়াটার পিছনে আসলে কতটুকু পাকনায় জোর আছে, যাও দ্বিতীয় গণঅভ্যুত্থান কইলাম না, 200 মানুষ তোমরা যোগাইতে পারো কিনা, সরি 2000 মানুষ পিছনে পাও কিনা যে এই সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিবা আর তোমাদের পিছনে মানুষ চেল চালাইয়া চলে যাবে। আসো দেখো বাস্তবতা। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোন নির্বাচনেও অংশগ্রহণ করবে না। মানুষের ঠেকা পড়ে আছে নাকি যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, জনগণ হা 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 করে কান্নাকাটি করবে, রাস্তায় বিলাপ করবে? এটা মনে হয় নাসিরউদ্দিন? মিডিয়ার সামনে কথা বলা সোজা, বাস্তবতা কি এটা তোমরা বুঝো না? দলের নিবন্ধনই হয় না, নির্বাচন কই থেকে আসলো? শুধু রাজা বা রানী বদল হলেই চলবে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, এটা আমরাও চাই। এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। তো করো লড়াই, আসো ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটু মাঠে নাইমা দেখো লড়াইটা কোন দিকে আসে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে। তোমরা নিজেরা কি মূল্যায়ন করছো? তোমাদের মূল্যায়ন হয়েছে, গ্রামের মানুষের কাছে যেতে হবে। তোমরা কই গেছো? ঢাকা রাজু ভাস্কর্য ছাড়ার কোথায়? নিজেদের নির্বাচনী প্রচারণা ছাড়া লোকাল এলাকায় গিয়ে মাইটের খাবারও খবর আসতেছে বিভিন্ন জনের। তারপর বলছে যে বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানালেও এখন রোজার আগের সময়সীমা এসে পৌঁছেছে, তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। তো তোমরা কিসের লোভ করছো? তোমরাও তো ক্ষমতারই লোভী, চেয়ারের লোভী, এটা তো স্পষ্ট ভাই, মানুষ বলছে এগুলা। দেখেন এনসিপির জায়গা থেকে এই টেনশনটা খুবই স্বাভাবিক। এখন তাদের বক্তব্য যে ডক্টর ইউনূসের এই সরকার এবং বিএনপি একসাথে মিলে জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে। কোন জনগণ? এনসিপির রাজু ভাস্কর্যের জনগণ, এছাড়া আর কাউকে না। জনগণ অতীতেও লড়াই করছে, ভবিষ্যতেও করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সরকারই বৈধ হতে পারে না। ম্যান্ডেট ছাড়া কোন সরকার বৈশা আছে? আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা আছেন। জনগণের ম্যান্ডেটের জন্যই তো নির্বাচনের কথা বলা হচ্ছে। তার বক্তব্য শুধু নির্বাচন করলেই হবে না, সঠিক বিচার এবং সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই। এগুলো চলমান প্রক্রিয়া, এটা সবাই চায়। এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয়, বরং একটি রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে। তো এরকম তো বহুত কিছু সরকারের মধ্যে দেখা যাচ্ছে যেটা এনসিপির জন্য কাজ করছে, বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি ডক্টর ইউনূসই এনসিপির পক্ষে কাজ করছেন। তো মানুষের তো অভিযোগ এক এক জায়গায় এক এক রকম আছে। তার বক্তব্য, তাই নির্বাচন কমিশন পুনর্গঠন, আরপিও সংশোধন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন না। ঐকমত্য হয়ে গেছে বাবা। এই যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই বৈঠককে বাংলাদেশে এমন কোন দল নাই যেটাকে সাধুবাদ জানায় নাই। জনগণের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। বাকি আছো তোমরা কয়েকজন যারা এখন এমপি মন্ত্রীর প্রভাব বিস্তার করা চলছো, টাকা পয়সা সিস্টেমে ক্রাউড ফাউন্ডেশনের মাধ্যমে টুকটাক কামাই হচ্ছে, মিডিয়া ফোকাস পাচ্ছ। 3 দিন আগে এলাকার মানুষও চিন্ত না। সেই জায়গা থেকে এই যে ক্ষমতা, এই যে এনজয়মেন্ট, এই যে ভাবসাব, এগুলা যে হাতছাড়া হয়ে যাবে। নির্বাচনের পর বিএনপির যোগ আসলে
এনসিপির নেতাদের বা এই সমন্বয়কদের যে পরিণতি কি হবে লোকাল বিএনপির ছাত্রদের কাছে, পাবলিকের কাছে, এরা কিন্তু এটা বোঝে। কারণ এরা চারদিকে এত পরিমাণ মানুষের সাথে শত্রুতা তৈরি করছে শুধুমাত্র এই ধরনের ইমব্যালেন্সড কথাবার্তার জন্য। এখনো সময় আছে, অন্য রাজনৈতিক দলগুলোকে মানুষকে শ্রদ্ধা করতে শিখো। যে মবের কালচার শুরু হয়েছে, এই মব কিন্তু দেশে থাইকা যাবে, কখন কার উপরে ঘুরে সেটাই। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।